ইদানিং আপনারা অনেকেই বলছেন সব এক ধরনের মুভি হয়ে যাচ্ছে, মাঝে মাঝে কিছু ভিন্নধর্মী মুভির এক্সপ্লেনেশন নিয়ে আসতে। আপনারা বলবেন আর আমি রাখবো না, তা কি করে হয়? তাই আপনাদের জন্য আজ আমি একটি ভিন্নধর্মী মুভির গল্প নিয়ে এসেছি। আশা করি আপনাদের পছন্দ হবে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি তেলুগু ভাষায় মুক্তি পাওয়া হরর মিস্ট্রি থ্রিলার মুভি তন্ত্রর কথা। গভীর রাত, প্রকৃতির ডাকে সাড়া দিয়ে এক ব্যক্তি লোটা হাতে বাড়ি ফিরছে। তবে জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে উপর থেকে কয়েক ফোঁটা রক্ত পড়ে। লোকটি কিছু বুঝে ওঠার আগেই একটা মরা মুরগি এসে তার হাতের উপর পড়ে। আর এরপরে লোকটি উপরে তাকাতেই দেখে একটি মেয়ে বসে বসে মুরগির রক্ত খাচ্ছে। দেখা মাত্র সে চমকে ওঠে। এমনকি ওই মেয়েটা উল্টো হয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করলে সে আতঙ্কিত হয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এখান থেকে সিন চলে যায় কয়েক বছর পর। আমাদের রেখা নামে একটি মেয়েকে দেখানো হয়। রেখার দাদি রেখাকে ওয়াশরুমে তার বাবার জন্য পানি দিতে বলে। আর এরপরে রেখা যখনই দরজা খোলে, ওয়াশরুমের মধ্যে একটি মেয়েকে বসে থাকতে দেখে রেখা আঁতকে ওঠে। তবে ওই মুহূর্তে রেখার দাদি এসে সেখানে কিছুই দেখতে পায়নি। এরপর রেখার বাবা কুমার আসে। আর কুমারের কথা আমরা জানতে পারি রেখাকে জন্ম দেওয়ার সময় রেখার মায়ের মৃত্যু হয়েছিল। ওই বিষয়টা রেখার বাবা এখনো মেনে নিতে পারেনি। এর জন্য নিজের মেয়েকে একদমই পছন্দ করে না, নিজের মেয়েকে শয়তান বলে মনে করে। এরপর রেখা যখন কলেজের উদ্দেশ্যে বের হয়, তখন আমরা রেখার বাকি বন্ধুদেরকে দেখতে পাই, যাদের মধ্যে তেজা, শাইলু আর বাসু। এখানে তেজা এবং রেখার কথাবার্তায় আমরা বুঝতে পারি তারা একে অন্যকে পছন্দ করে। এরপর সবাই সামনের দিকে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে রাস্তার পাশে একটি বড় গাছের দিকে তাকিয়ে রেখা পুরো আটকে ওঠে। অন্যদের কথা আমরা এটাও জানতে পারি রেখা প্রতিদিন এখান দিয়ে যাওয়ার সময় এই গাছটি দেখে আটকে ওঠে, কারণ ওই মুহূর্তে গাছের উপর একটি মেয়ের আত্মা ফাঁস নেওয়ার চেষ্টা করছিল। শুধুমাত্র রেখা এটা দেখতে পাচ্ছে। বাসু তখন বলে সে শুনেছে এই গাছে কোনো একটি মেয়ে দহন করেছিল, তার মানে এটা ওই মেয়ের আত্মা। এখান থেকে স্পষ্ট হওয়া যায় রেখা আত্মাদেরকে দেখতে পায়। তো এই বিষয় নিয়ে সবাই যখন আলোচনা করছিল, তখন তেজা বলে ওঠে সে ভূত পেতে বিশ্বাস করে না, তবে পজিটিভ এবং নেগেটিভ এনার্জিতে সে বিশ্বাস করে, কারণ এনার্জি সত্যি আছে। তো এরপর সবাই কলেজে চলে যায়। আর কলেজ শেষ করে তেজার বাসু তেজার মামা শঙ্করের কাছে যায়, যে পেশা একজন ধুপি। শঙ্করের আবার ভূত পেয়ে তন্ত্রমন্ত্র সম্পর্কে অনেক জ্ঞান আছে, যে জন্য শঙ্করকে ওই ঘটনার কথা বললে শঙ্কর তাদেরকে জানায় যে পজিটিভ আর নেগেটিভ এনার্জি সত্যি অস্তিত্ব রাখে। আর সেটা বোঝানোর জন্য সে কিছু উদাহরণও দেয়। সে বলে যে পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে কিছু ট্রাইবাল গ্রুপ বসবাস করে, আর যখন তাদের কাঠের দরকার হয় তখন তারা একটি গাছকে বেছে নিয়ে তার সামনে গিয়ে তাকে গালাগালি করে, তাকে অভিশাপ দেয়। আর আশ্চর্যের বিষয় হচ্ছে কয়েকদিনের মধ্যে সেই গাছটা নিজে থেকেই শুকিয়ে মারা যায়। এটাকে মূলত নেগেটিভ এনার্জির প্রভাব বলা হয়। সাথে শঙ্কর এটা বলে কারো শরীরে যখন টিউমার ধরা পড়ে, ডক্টররা তখন রোগীকে বলে যে আপনি কল্পনা করবেন পিরানহা মাছ এসে আপনার টিউমার খেয়ে ফেলছে। এটাকে বলা হয় পজিটিভ চিন্তা, কারণ ভালো চিন্তা একজন মানুষকে দ্রুত সুস্থ হতে সাহায্য করে। আর ঠিক এভাবেই কালো জাদু বাস্তব অস্তিত্ব রাখে, যার মাধ্যমে ভালো এবং খারাপ দুই ধরনের কাজ করাই সম্ভব। সিন চলে যায় রাতে রেখাদের বাড়িতে। রেখাকে দেখা যায় পড়তে পড়তে রেখার ঘুম আসায় রেখা যখনই তার লাইটটা অফ করে, ঠিক তখনই পিছে একটি আত্মা এসে উপস্থিত হয়। রেখাও ওই আত্মার উপস্থিতি বুঝতে পারছিল। এমনকি কেমন যেন উদ্ভট শব্দ ভেসে আসছে। রেখা লাইট অন করে আবার চেক করে, আর এরপর ভয়ে ভয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে। তারপর রেখার মনে হচ্ছিল তার আশেপাশে কেউ ঘোরাফেরা করছে। আর এর মধ্যেই হঠাৎ করে আত্মারা সামনে আসায় রেখা একদম চমকে ওঠে। এমনকি আশেপাশে থেকে বেশ কিছু আত্মারা রেখাকে ধরার চেষ্টা করছিল। ঠিক তখনই রেখা অদ্ভুতভাবে উঠে বসে পড়ে। রেখা দরজা খুলে বাড়ি থেকে বের হয়ে যায়। রেখার দাদিও রেখাকে যেতে দেখে রেখার বাবা কুমারকে বলছিল সে যেন রেখাকে নিয়ে আসে, কিন্তু কুমার কোনো গুরুত্ব না দিয়ে শুয়ে পড়ে। আর এখানে তাদের কথা আমরা বুঝতে পারি রেখার রোজ রাতে হাঁটার অভ্যাস আছে, মানে রাতের বেলা ঘুমের ঘরে হেঁটে বেড়ায়, যেটা সে নিজেও বুঝতে পারে না। আর কুমার রাতে এখন অভ্যস্ত হয়ে গেছে। তো এর পরবর্তী দিনই রেখা গ্রামের একজন মৌলবীর সাথে দেখা করে এবং তাকেও বলে যে ইদানিং এই ঘটনাগুলো খুব বেড়েই যাচ্ছে। মৌলবী বলে চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। এই সপ্তাহে আমি গ্রামের বাইরে থাকবো, সামনের সপ্তাহে ফিরে এসে তোমাকে একটি তাবিজ দিব, তখন থেকে আর কোনো সমস্যাই হবে না। যে জন্য রেখা চলে যায়। আর এরপর রেখা যখন কলেজে যাচ্ছিল, তখনই গ্রামের এক লোক এসে তেজাকে তার ড্রেনেজ পরিষ্কার করে দিতে বলে, কিন্তু তেজা এই মুহূর্তে তার ড্রেন পরিষ্কার করতে চাচ্ছিল না। যে জন্য ওই লোকটা তেজাকে বিভিন্ন কথা শোনায়। আর এখানে আমরা জানতে পারি তেজার মা একসময় প্রস্টিটিউশন করত, অনেক আগে মারা গেছে। তবে এখনো পর্যন্ত গ্রামের মানুষজন তেজাকে এটা নিয়ে বিভিন্ন কথা শোনায়। তেজাকে সবকিছু সহ্য করতে হয়। তবে এই বিষয়টা রেখা একদমই পছন্দ করছিল না। আবার তাদের কথা আমরা জানতে পারি আজ মেলার উৎসব,
তবে মেলা থেকে আসতে রাত হয়ে যাবে, যে জন্য রেখা যেতে চাচ্ছিল না, কারণ রেখা অন্ধকার ভয় পায়। কিন্তু তেজার সেখানে লাইটিংয়ের কাজ আছে, তাই তেজাকে যেতে হবে। এরপর তেজাকে দেখা যায় রেখাদের বাড়িতে গিয়েছে। এমনকি তেজা রেখাকে নিয়ে ঘুরতে বের হয়। আর এখানে তেজার কথা আমরা জানতে পারি, তেজার মা যখন তেজাকে ছোট রেখে মারা গিয়েছিল, ওই সময় রেখাই তেজার পাশে ছিল, তাকে সবসময় সান্ত্বনা দিয়েছে। কথায় কথায় রেখা তেজার কাছে জানতে চায়, তোমার মা প্রস্টিটিউশন করতে বলে তোমার কি মায়ের উপর অনেক রাগ হয়? তেজার কথা, তার পেশার প্রতি আমার কোনো অভিযোগ নেই, কিন্তু একজন মা হিসেবে সে তার সন্তানের প্রতি কোনো ভালোবাসা দেখায়নি। সে কখনো আমাকে ভালোবাসতো না, ভালো করে কথা বলতো না। সেই জন্য মূলত তেজা এখনো পর্যন্ত তার মায়ের উপর অভিমান করে আছে। তো এরপর তারা মেলায় যায়, আর সেখান থেকে ফিরতে ফিরতে রাতও হয়ে যায়, যে জন্য তেজা রেখাকে তার বাড়িতে ড্রপ করে দেয়। রাতের বেলা রেখা যখন ঘুমাতে যাবে, ঠিক তখনই তার কানের মধ্যে অদ্ভুত একটা শব্দ আসছিল, কেউ যেন তার কাছে রক্ত চাইছে। যে জন্য রেখা একসময় বাধ্য হয়ে উঠে তার পা কেটে একটা গ্লাসের মধ্যে রক্ত নিয়ে পাশে রেখে দেয়। এরপর রেখা ঘুমিয়ে পড়ে। আর পরবর্তী দিন রেখা ঘুম থেকে ওঠার পর আমরা দেখতে পাই যে গ্লাসের মধ্যে সে রক্ত রেখেছিল সেটা খালি হয়ে গেছে। তার মানে রাতের বেলা এই ঘরের মধ্যে কিছু একটা হয়েছে, কিন্তু রাতের কথা রেখার কিছুই মনে নেই। অন্যদিকে তেজাকে দেখা যায় তার মামা শঙ্করের সাথে এইসব তন্ত্রবিদ্যা সম্পর্কে আলোচনা করছে। তেজার কথা, আপনি এত কিছু কিভাবে জানলেন? আপনি কখনো কিছু করেছেন? শঙ্কর তখন বলে, ছোটবেলায় সে কিছু করেছিল, তবে শঙ্কর যে মেয়েটিকে ভালোবাসত, শঙ্কর তাকে কথা দিয়েছিল সে আর কখনোই এই কাজ করবে না, এই জন্য বন্ধ করে দিয়েছে। আর এরপর শঙ্কর জানায় শঙ্করকে ছোট রেখে তার মা চলে গিয়েছিল। আর এরপর শঙ্করের বাবা তাকে গ্রামের একটি মন্দিরে ফেলে যায়, যে জন্য ছোটবেলা থেকেই শঙ্করকে নিজের সকল ব্যবস্থা নিজেই করতে হতো। খাবারের জন্য তাকে মন্দিরের সামনে ভিক্ষা পর্যন্ত করতে হয়েছে। ঠিক তখনই সেখানে একটি মেয়ে আসে। সে শঙ্করের সাথে কথা বলতে শুরু করে, তাকে খাবার দেয়। ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। এরপর যখন তারা কিশোর বয়সে পৌঁছে যায়, তখন সেই মেয়েটিকে ইমপ্রেস করার জন্য শঙ্কর কালো জাদু শিখতে শুরু করে। তবে সেই সাধনার জন্য তাকে শিব সাধনা করতে হতো, যেখানে এই সাধনাটা একটা মৃতদেহ ব্যবহার করতে হবে। মানে ওই মৃতদেহের উপরে বসে সে যদি মন্ত্র পাঠ করে, তাহলে সে অলৌকিক শক্তি অর্জন করতে পারবে। শঙ্কর সেই চেষ্টাও করেছিল, কিন্তু শঙ্কর যখন ওই মৃতদেহের উপর বসে মন্ত্র পাঠ করছিল, হঠাৎ করে ওই মৃতদেহটি উঠে বসে যায়। এই দৃশ্য দেখে শঙ্কর ভয়ে আতঙ্কিত হয়ে অজ্ঞান হয়ে পড়েছিল। মূলত এই কাজটা যারাই করে, প্রত্যেকের সামনে এটাই ঘটে। অনেকে ভয় পেয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়, আর যারা সহ্য করতে পারে তারাই ওই শক্তি অর্জন করতে পারে। কিন্তু শঙ্কর যেহেতু অজ্ঞান হয়ে গিয়েছিল, তাই সে ওই শক্তি অর্জন করতে পারেনি। ওই ঘটনার পর শঙ্কর সবকিছু বন্ধ করে দিয়েছিল। তবে এরপরও শঙ্কর একবার চেষ্টা করেছে, সেটা হচ্ছে বশীকরণ। আর এই বশীকরণটা করেছিল সেই মেয়ের উপর, যে মেয়েটিকে সে পছন্দ করত। তো এরপর শঙ্কর কলেজে গেলে যখন রেখার সাথে বসে কথা বলছিল, ঠিক তখনই সেখানে শাইলু আসে। আর রেখা শাইলুকে দেখে কেমন যেন অদ্ভুতভাবে তাকায়, কারণ রেখা শাইলুর পিছু একটা আত্মাকে দেখতে পাচ্ছিল, যেটা অন্য কেউ দেখতে পাচ্ছে না। তো কলেজ থেকে ফিরে শাইলু তেজাকে ডাকে যে শাইলুর আচার ব্যবহার আমার কেমন যেন সন্দেহ হয়েছিল, এই জন্য আমি বাবার কাছে গিয়েছিলাম। বাবা আমাকে যেমনটা বলেছে আমি ঠিক সেভাবেই ট্রাই করেছি। আর এখানে আমরা দেখতে পাই শাইলুর সাথে ওই আত্মাটা দেখার পর রেখা ওই বাবার কাছে গেলে বাবা তাকে কিছু পদ্ধতি বলে দিয়েছিল, যেটা দ্বারা ওই আত্মাকে যাচাই করা যাবে। তার কথা মতো রেখা শাইলুর সাথে দেখা করে ওই মৌলবীর দেয়া একটি পাউডারের মধ্যে শাইলুকে থুতু ফেলতে বলে। আর এরপর শাইলুর সামনে একটি লেবু ঘোরাতে থাকে, আর এই জন্য ওই আত্মাটা উত্তেজিত হয়। রেখা সেখান থেকে বের হয়ে যায়। এমনকি রাস্তায় এসে ওই পাউডারটি খুলেই দেখে পুরো পাউডার লাল হয়ে গেছে। এতে করে সে বুঝতে পেরেছে শাইলুর সাথে সত্যি কোনো আত্মা রয়েছে, যে শাইলুর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। রেখা বলে, সে যেমনটা বলেছিল আমি করেছি, কিন্তু ওই মৌলবী বাবা গ্রামের বাইরে গেছে, 1 সপ্তাহ পর আসবে। ততদিনে তো শাইলুর সাথে সমস্যা হতে পারে। আর তুমি তো জানো যে আমি সবার সাথে অত বেশি কথা বলি না, তাই তুমি শাইলুর পরিবারের সাথে কথা বলো, ওদেরকে পুরো বিষয়টি জানাও। রেখা এটাও বলে যে মৌলবী বাবা তাকে এর থেকে বাঁচার একটু উপায় বলে দিয়েছে, যে জন্য তেজা শাইলুর পরিবারের সাথে দেখা করে শাইলুর সম্পর্কে সবকিছু বলে, যে ওর উপর কালো জাদু করা হয়েছে। আর এই কালো জাদুর নাম হচ্ছে পাতাল কুট্টি। তেজা শাইলুর পরিবারকে বোঝানোর চেষ্টা করে শাইলুর উপর যে জাদু করা হয়েছে, ধীরে ধীরে শাইলুর শারীরিক অবস্থার অবনতি হবে, সে অসুস্থ হয়ে পড়বে। এমনকি আজ থেকে 12 দিন পর 12তম রাতে শাইলুকে শ্মশানে নিয়ে শাইলুকে দিয়ে রিচুয়াল করবে। তবে এর থেকে বাঁচার কিছু উপায় আছে। যেই তান্ত্রিক এই কালো জাদু করেছে সে শাইলুকে রক্তমাখা খাবার খাওয়াবে। যেই এই কালো জাদু করছে ওই রিচুয়াল করা মুহূর্তে এক কোপে তার মাথাটা কেটে ফেলতে হবে, তবে শাইলুকে বাঁচানো সম্ভব। কিন্তু তেজার মুখে এসব কথা শোনার পর শাইলুর পরিবার কিছুতেই বিশ্বাস করছিল না। তারা মনে করছিল শাইলু অসুস্থ, তাই তারা ডক্টরের কাছে যায়। কিন্তু ডক্টরের থেকে কোনোভাবে শাইলুকে সুস্থ করা যাচ্ছিল না। দিন দিন শাইলুর অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছিল। তখন তারা বিশ্বাস করছে না
শাইলের উপর কালো জাদু করা হয়েছে। রেখা তাদের বারবারই বোঝানোর চেষ্টা করছিল, তবে তারপরও তেজা বলে আসে আজ 12তম দিন, খেয়াল রাখবেন রাতের বেলা কোনোভাবেই যেন শাইলু শ্মশানে না যায়। শাইলুর বড় ভাইয়ের কথা, ওর যে শারীরিক অবস্থা, যে জন্য তারা কোনো কথাতে গুরুত্ব দিচ্ছিল না। তবে ঠিক রাতের বেলাতেই সবাই যখন ঘুমিয়েছিল, হঠাৎ করে শাইলু উঠেই সোজা সেই শ্মশান ঘাটের দিকে যেতে শুরু করে। আর এটা দেখে শাইলুর দুই ভাইও শাইলুকে ফলো করছিল। আর কিছু দূর যাওয়ার পর তারা সেই তান্ত্রিককে দেখতে পায় যে শ্মশানের মাঝখানে বসে তন্ত্রবিদ্যা করছে। আর এরপর শাইলুর দুই ভাইয়ের সাথে তেজারও দেখা হয়। মূলত তেজা আগে থেকে জানতো যে এখানে কিছু একটা ঘটবে, আর এই জন্যই সে দিনের বেলা শঙ্করের সাথে দেখা করেছিল। শঙ্করের কাছে পাতাল কুট্টি সম্পর্কে জানতে চেয়েছিল যে এই কালো জাদু থেকে কিভাবে বাঁচা সম্ভব। শঙ্কর তখন তাকে কিছু জিনিসপত্র দিয়েছিল এবং উপায় বলে দিয়েছিল। তার মানে তেজা সবকিছু জেনে এসেছে। আর এরপর ওই তান্ত্রিককে দেখা যায় শাইলুকে সেখানে নিয়ে রক্তমাখা খাবার খাওয়ানোর চেষ্টা করছে। এদিকে রেখাকেও দেখা যায় দূর থেকে সব নজর রাখছিল। তবে ওই তান্ত্রিক যখনই শাইলুকে খাবার খাওয়াতে যাবে, ঠিক তখনই শাইলুর বড় ভাই তান্ত্রিককে মারতে যায়, কিন্তু তান্ত্রিকের সাথে পেরে উঠছিল না, যে জন্য তেজা নিজেই তান্ত্রিকের শরীর থেকে তার মাথাটা এক কোপে আলাদা করে ফেলে। আর এরপরই মূলত শাইলু পুরোপুরি সুস্থ হয়ে যায়। তো শাইলু সুস্থ হওয়া মাত্রই শাইলুর পরিবার সেই মৌলভী বাবার সাথে দেখা করে, কারণ তার কথা মতো বা তার বলা উপায় ফলো করেই তারা শাইলুকে বাঁচাতে পেরেছে। এমনকি তারা খুশি হয়ে তাকে একটি স্বর্ণের চেনও গিফট করে আসে। আবার এদিকে শাইলুদের বাড়ির সামনে এক তান্ত্রিককে দেখা যায়, যে শাইলুর দাদিকে উদ্দেশ্য করে বলছিল, প্রতি পূর্ণিমার রাতে রক্ত খাওয়া এক পিচাস তোর বাড়িতে অবস্থান করছে। সে জানতে চায় তোমার নাতনি কোথায়। রেখার দাদি বলে কলেজে গেছে। সাথে সাথে ওই তান্ত্রিক বলে মৃত্যু তার পিছু করছে, দক্ষিণ দিক থেকে সে আসবে। ওর রক্ত পাওয়া মাত্রই পুরো গ্রাম ধ্বংস করে ফেলবে। সিন চলে যায় রাতে। আবার আমরা দেখতে পাই রেখা যখন শুয়েছিল তখন অদ্ভুত কোনো একটা কণ্ঠস্বর বারবার রেখার কাছে রক্ত চাইছিল, যে জন্য রেখা আগের দিন যেভাবে গ্লাসের মধ্যে রক্ত রেখেছিল, আজ রাতেও ঠিক একই রকমভাবে রক্ত রেখে দেয়। আর পরবর্তী দিন সকালে রেখা ঘুম থেকে উঠতেই কিছু একটা অনুভব করতে পারে। অন্যদিকে গ্রামে নতুন এক তান্ত্রিকের আগমন হয়, যে গ্রামে ঢোকা মাত্রই গ্রামের বয়স্ক ব্যক্তিদের কাছে রাজশ্রী নামে কোনো এক মহিলার কথা জানতে চাইছে। আর এভাবে খুঁজতে খুঁজতেই এক ব্যক্তি তাকে জানায় কয়েক বছর আগে রাজশ্রী নামে এক মহিলা ছিল, কিন্তু কোনো এক তান্ত্রিক তার উপর কিছু একটা করে তাকে হত্যা করেছিল। আজ থেকে 15 বছর আগে এখানে এক তান্ত্রিক সেটা করেছিল। তবে ওই লোকের কথা শোনা মাত্র ওই তান্ত্রিকটা বলে 15 বছর না, 18 বছর আগে করেছিলাম। তার মানে ওই সময় রাজশ্রীর উপর যে কালো জাদু করা হয়েছিল সেটা অন্য কেউ নয়, এই তান্ত্রিক করেছিল। আর তার নাম হচ্ছে ভিকটি। ভিকটি গ্রামের আরও একজন মহিলার সাথে কথা বলে জানতে পারে রাজশ্রী তার মৃত্যুর আগে একটি বাচ্চার জন্ম দিয়ে গিয়েছিল। আর ওই বাচ্চা অন্য কেউ নয়, রেখা। মানে রেখার মায়ের নাম ছিল রাজশ্রী। আর রেখা এখন কলেজে আছে জানতে পেরে ভিকটি রেখার কলেজের সামনে যায়। সেখানে সে মন্ত্র পাঠ করে একটি লেবু রাখে। আর রেখা যখনই কলেজের মধ্যে প্রবেশ করতে যাচ্ছিল, ঠিক তখনই ওই লেবুটা রেখার পায়ের নিচে এসে পড়ে। আর এর মাধ্যমেই ভিকটি স্পষ্টই বুঝতে পারে সে যাকে খুঁজছে সে অন্য কেউ নয়, রেখা। মানে রেখাকে সে পুরোপুরি আইডেন্টিফাই করে ফেলল। রেখা ভিকটিকে দেখতে পায় এবং বুঝতে পারে যে এই কাজটা ভিকটি করেছে। আর রাতের বেলা রেখা যখন ঘুমাচ্ছিল, অন্যদিকে ভিকটিকে দেখা যায় রেখাকে তার কাছে নেয়ার জন্য সে কালো জাদু করে কোনো একটি আত্মাকে রেখার কাছে পাঠিয়েছে, যে রেখাকে ঘুমন্ত অবস্থায় টেনে হিঁচড়ে নিয়ে আসার চেষ্টা করছিল। কিন্তু তখনই হঠাৎ করে রেখার একটি হাত দেবতার ফটোর উপর পড়ে যাওয়ার কারণে ওই আত্মা সেখান থেকে চলে যায়। যে যেন পরবর্তী সকাল হতেই রেখা সেই মৌলবীর সাথে দেখা করে পুরো বিষয়টি বলে যে কোনো এক ব্যক্তি আমার পায়ের নিচে লেবু ফেলেছিল। এরপর থেকে মনে হচ্ছে কোনো একটা অদৃশ্য শক্তি আমাকে ফলো করছে। মৌলবী তখন রেখার মাথায় হাত রেখে বেশ কিছুক্ষণ চিন্তা করে বলে, আমার মনে হচ্ছে এটা খুব ভয়ানক কিছু, তুমি ভিতরে চলো, আমি সব কিছু দূর করার ব্যবস্থা করছি। এরপর মৌলবী ভিতরে নিয়ে রেখাকে একটি বেডের উপর শুয়ে তার আশেপাশে কিছু একটা করার চেষ্টা করে। আবার অন্যদিকে ভিকটিকে দেখা যায় রেখাকে আবার তার কাছে নেয়ার জন্য বিভিন্ন রিচুয়াল করছে, কিন্তু কোনোভাবেই ভিকটি রেখাকে নিতে পারছে না। তবে ওই রাতেই মৌলবী যখন বাইরে থেকে বাড়ি ফিরছিল, জঙ্গলের মধ্যে কোনো একটি নারীকে দেখতে পায়। আর ওই নারীর কাছে যাওয়া মাত্রই মৌলবী বুঝতে পারে এটা কোনো নারী নয়, এটা একটা নারীর আত্মা। আর সাথে সাথে ওই নারীর আত্মা মৌলবীর ঘাড় মোটকে তাকে মেরে ফেলে। আর পরবর্তী দিন বাসু এসে তেজাকে জানায় ওই মৌলবী বাবা মারা গেছে। তেজা তখন ধারণা করে বাবা তো রেখাকে বাঁচাতে চাইছিল, তার মানে কোনো অশুভ শক্তি বাবাকে মেরে ফেলেছে। আর বাবা যেহেতু এখন মারা গেছে, রেখার জীবন এখন সংকটাপন্ন, যে জন্য তেজা দ্রুত রেখার সাথে দেখা করে। আর রেখা তখনই তেজাকে জানায়
আমি জানি ওই মৌলভী বাবাকে কে মেরেছে। রেখা বিকটির কথা বলে যে বিকটি তার পায়ের নিচে লেবু ফেলেছিল, আর এরপর সে যখন বাবার কাছে গিয়েছিল বাবা তাকে বাঁচানোর চেষ্টা করেছে। এমনকি গ্রামবাসী বলাবলি করে বিকটি দেবীর পূজারী। বাবাও তাকে বলেছে বিকটি সূত্র পূজা করে, মানে যেটা একরকম কালো জাদু। তাই সবকিছু জানার পর মৌলভী বিকটির থেকে তাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত বিকটি মৌলভীকে খুন করেছে। তো রেখার থেকে এটা শোনার পর বিকটির সম্পর্কে এবং ওই সূত্র পূজা সম্পর্কে জানতে তেজা তার মামা শঙ্করের সাথে দেখা করে। এমনকি রেখা তাকে যেমনটা বলেছে তেজা শঙ্করকে পুরো বিষয়টি খুলে বলে। আর সবকিছু শোনার পর শঙ্কর তেজাকে কোনো একটি মন্দিরের কথা বলে যে ওই মন্দিরে একটা পূজারী আছে, তুমি তার কাছে সাহায্য চাও, এরপর যা করা সেই করবে, আর আমি আমার জায়গা থেকে প্রার্থনা করব। আর ওই রাতে আবারও রেখাকে দেখা যায় প্রতিদিনের মতো ঘুমের ঘরে হেঁটে বেড়াচ্ছে। তবে রাস্তার কাছে আসা মাত্রই রেখা এক নারীর আত্মাকে দেখতে পায়, যাকে দেখা মাত্রই সে চমকে ওঠে, কারণ এই নারীর আত্মা অন্য কেউ নয়, তেজার মায়ের আত্মা। তবে হঠাৎ করে আত্মাটা আবার মিলিয়ে যায়। আবার পরবর্তী দিন সকাল হতেই তেজা তার মামা শঙ্করের কাছে জানতে চায়, আপনি ওই সময় আমাকে বলেছিলেন আপনি কাউকে বশীকরণ করার চেষ্টা করেছিলেন, কিন্তু তখন কি হয়েছিল? শঙ্কর তখন ওই ঘটনাটা খুলে বলে যা আসলে কি ঘটেছিল। মূলত ওই সময় শঙ্কর সর্বোচ্চভাবে চেষ্টা করেছিল, আর ওই বশীকরণের কারণে সেই মেয়েটিও শঙ্করের কাছে চলে এসেছিল। কিন্তু এরপরই শঙ্কর বুঝতে পারে তার মনটা ভুল ছিল, যে জন্য মেয়েটি বশীভূত হয়নি। তবে ওই সময় ওই মেয়েটি শঙ্করকে জানায় সে শঙ্করকে সবসময় একজন ভালো বন্ধু হিসেবে দেখেছে, শঙ্করকে নিয়ে সে অন্য কিছু ভাবেনি। তাই মেয়েটি ওই সময় শঙ্করকে বলেছিল, তুমি আমাকে ওয়াদা করো যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো তুমি কোনোদিন আমার সামনে আসবে না, আমার সাথে দেখা করবে না, আর এই জাদুবিদ্যা ছেড়ে দিবে। যে জন্য ওই দিনের পর থেকে শঙ্কর সব কিছু ছেড়ে দিয়েছিল। সিন চলে আসে প্রেজেন্টে। শঙ্করের কথা মতো তেজা পরবর্তী দিন সেই মন্দিরে গিয়ে সেখানের পণ্ডিতের সাথে কথা বলে। পুরো বিষয়টি জানানোর পর পণ্ডিত একটি যজ্ঞ করতে শুরু করে। একদিকে পণ্ডিত সেখানে যজ্ঞ করছিল, আর অন্যদিকে বিকটিকে দেখা যায় ছোট্ট একটি পুতুল বানিয়ে রেখার উপর কালো জাদু করছে। এমনকি রেখার উপর তার সরাসরি প্রভাব পড়তে শুরু করে। প্রথমে রেখার রক্তবমি হচ্ছিল, আর এরপর তো তার মুখ থেকে চুল বেরিয়ে আসতে শুরু করে। আর এই ভয়ঙ্কর ব্যাপারগুলো সেখানে সেই পণ্ডিতও বুঝতে পারছিল, যে জন্য সে আরও জোরে জোরে মন্ত্র পড়তে শুরু করে। আর এরপরই ধীরে ধীরে রেখা আবার স্বাভাবিক হয়ে ওঠে। একই সঙ্গে ভিকটির কাছে রাখা সেই পুতুলটাও নিজে থেকে আগুনে পুড়ে যায়। আর এটা দেখে ভিকটি ভীষণ রেগে যায়, কারণ বারবার কোনো না কোনোভাবে রেখা তার হাত থেকে বেঁচে যাচ্ছিল। এদিকে ওই পণ্ডিতও যজ্ঞ শেষ করে তেজাকে জানায় রেখার উপর যে প্রভাব ছিল সেটা আপাতত কেটে গেছে, যে জন্য তেজা সোজা রেখার সাথে দেখা করে। তেজাকে দেখার পর রেখাও খুশি। তেজা রেখাকে বলে, আমার মনের মধ্যে কিছু প্রশ্ন আছে, আমি জানি এই সকল প্রশ্নের উত্তর শুধুমাত্র তুমি দিতে পারবে। আর এখানেই তেজা রেখাকে জানায় রেখা যেমনটা বলেছিল শাইলুর উপর কোনো আত্মার ভর করেছে, আর ওই আত্মাকে কিভাবে তাড়ানো যাবে ওই মৌলভী বাবা তাকে বলেছিল। অথচ মৌলভী বাবা যখন বেঁচে ছিল, মানে শাইলু সুস্থ হওয়ার পর যখন তারা শাইলুকে সেখানে নিয়েছিল, সবাই চলে আসার পর তেজা ওই বাবার সাথে কথা বলে জানতে পেরেছে সে রেখাকে এমন কিছুই বলেনি। আবার রেখা ভিকটির কথা বলার পর তেজা ভিকটির কাছে গিয়েছিল, আর রেখার কথা বলায় ভিকটি তার কালো জাদু ব্যবহার করে তেজাকে হাওয়ায় ঝুলিয়ে রেখেছিল। তেজা বারবার জানতে চাচ্ছিল সে কেন রেখাকে মারতে চায়, তার কথা রেখার সে কিছুই হতে দিবে না। আর মৌলভীর মৃত্যুর বিষয়ে ভিকটি বলেছিল সে তো কোনো মৌলভীকে চিনেই না, সে তো শুধুমাত্র রেখাকে মারতে চায়। তেজার কথা ওই মৌলভী বাবাকে যদি ভিকটি না মেরে থাকবে তাহলে কে মারল? তবে সে যখন সেখানে যজ্ঞ করছিল ঠিক তখনই সেখানে নারিকেলটা উল্টো দিকে ঘোরায় সে স্পষ্ট বুঝতে পেরেছে যদিও সে রেখার জন্য যজ্ঞ করছিল, কিন্তু রেখা যে বেঁচেছে সেটা তার যজ্ঞের জন্য নয়, অন্য কোথাও থেকে রেখার জন্য যজ্ঞ করা হয়েছে। আর এটা তার মতো নয়, সে যেমনটা করেছে এই যজ্ঞের প্রভাব পড়তে সময় লাগে, আর ইনস্ট্যান্ট রেজাল্ট পেতে হলে কালো জাদু করতে হয়। এই জন্য পণ্ডিতের ধারণা কেউ রেখার জন্য কালো জাদু করে ভিকটি কালো জাদুকে বিনষ্ট করে দিয়েছে। তেজার সাথে এটাও বলে তেজা যখন মন্দির থেকে ফিরছিল তখন রাতের বেলা শ্মশানের পাশেই সে কাউকে কালো জাদু করতে দেখেছে, আর সে অন্য কেউ নয়, রেখা নিজেই ছিল। তেজা নিজে চোখে রেখাকে কালো জাদু করতে দেখেছিল। তার মানে ভিকটি যখন রেখাকে মারতে কালো জাদু করছে তখন রেখায় নিজেকে বাঁচানোর জন্য বিপরীত কালো জাদু করেছিল। তেজা এখন এই সব কিছুর উত্তর জানতে চায়। রেখা বুঝতে পারে তেজা সবই জেনে গেছে, তাই রেখা বলে এই সব কিছুর উত্তর জানতে হলে তোমাকে আগে আমার মায়ের সম্পর্কে জানতে হবে। এরপরে রেখা তার মা রাজেশ্বরী সম্পর্কে বলতে শুরু করে। রাজেশ্বরীকে পুরো গ্রামের মানুষজন পবিত্র মনে করত, কারণ রাজেশ্বরীর উপর দেবী ভর করত, আর এই কারণেই পুরো গ্রামের মানুষ তাকে সম্মানও করত। এরপর একদিন রাজেশ্বরীর উপর কুমারের নজর পড়ে। সে জানতে পারে রাজেশ্বরী তার নিজের জাতের মেয়ে, এই জন্য সে রাজেশ্বরীকে বিয়ে করে ফেলে।
কিন্তু বিয়ের পর বাসর রাতে গিয়ে রাজেশ্বরী জানতে পারে কুমার আসলে সমকামী, আর সে শুধুমাত্র সমাজের নিজের সম্মান বাঁচানোর জন্যই সত্যিটা লুকিয়ে রাখার জন্য রাজেশ্বরীকে বিয়ে করেছে। কিন্তু রাজেশ্বরী অনেক ভালো মনের মানুষ ছিল, যেজন্য এই ব্যাপারটা সে কাউকে জানায়নি। কুমারকেও কথা দিয়েছিল কেউই এই বিষয়ে জানবে না, সবকিছু সে নিজের মধ্যে রাখবে। কিন্তু কুমার ছিল অনেক খারাপ একজন ব্যক্তি। সে রাজেশ্বরীর উপর অনেক অত্যাচার করত। এমনকি সে ধারণা করত রাজেশ্বরী পরপুরুষের সাথে শারীরিক সম্পর্ক রয়েছে। মানে সে এতটা নোংরা মানসিকতা ছিল। তবে রাজেশ্বরী মুখ বুজে সব সহ্য করত। এরপর একদিন রাজেশ্বরী বিকটির চোখে পড়ে যায়। দেখা মাত্র সে রাজেশ্বরীকে পছন্দ করে ফেলে। এদিকে কুমার গ্রামে জুয়া খেলত আর সেখানে বারবার হারত, যে জন্য বিকটি রাজেশ্বরীকে পেতে কুমারের সাথে বন্ধুত্ব শুরু করে। সে প্রথমে তার কালো জাদু ব্যবহার করে কুমারকে জিততে সাহায্য করে। ধীরে ধীরে তাদের মধ্যে বড় একটা বন্ধুত্ব হয়। আর এরপর বিকটিও কুমারের সত্যিটা জানতে পারে যে সে আসলে একজন সমকামী। বিকটির যে কোনো মূল্যে রাজেশ্বরীকে দরকার ছিল, তাই বিকটি একদিন কুমারকে বোঝায় রাজেশ্বরী যদি প্রেগনেন্ট না হয়, বাচ্চা জন্ম না দেয়, তাহলে গ্রামের লোকজন তোমার সত্যিটা জেনে যাবে। কুমারের কথা আমি ওর উপর এত অত্যাচার করি, এত কিছু করি, তারপর তো নিজেকেও শেষ করে না। বিকটি তখন বলে ওকে এভাবে মরতে দেয়া যাবে না, ওকে কালো জাদুর মাধ্যমে মারতে হবে। এই জন্য তখন কুমারও রাজি হয়ে যায়। বিকটি তখন কুমারের কাছে রাজেশ্বরীর চুল এবং নখ চায়, সাথে তার ঋতুচক্রে ব্যবহৃত কাপড় যেটায় তার রক্ত লেগে আছে। কথা মতো কুমার সেই জিনিসগুলো এনেও দেয়। আর এরপর বিকটি কুমারকে ছোট্ট একটি পুটলি দিয়ে বাড়ির এমন একটি জায়গার মধ্যে পুঁতে রাখতে বলে যেই জায়গা দিয়ে রাজেশ্বরী যাতায়াত করে। কুমারও কথা মতো সেখানে রেখে দেয়। প্রতিদিনই রাজেশ্বরী সেই জায়গার উপর দিয়ে যাওয়া আসা করছিল। আর এতে করে ধীরে ধীরে বিকটির কালো জাদু রাজেশ্বরীর উপর প্রভাব ফেলতে শুরু করে। আর এভাবে 7 দিন চলার পর 8ম দিনে গিয়ে বিকটি একটি সাধনা শুরু করে। বিকটির কথা মতো কুমার রাজস্বকে একটি বধূ সাজিয়ে বিকটির কাছে পাঠিয়ে দেয়। রেখা তেজাকে জানায় ওই রাতে বিকটি তার মায়ের উপর বজ্রলি রতি করেছিল, যেটা কালো জাদুর একটি অংশ। এরপর রেখা কিছু বলে ওঠার আগেই রেখার বাবা কুমার এসে পড়ায় তেজা সেখান থেকে চলে যেতে হয়। তবে তেজা এই বিষয়টি জানার পর শঙ্করের কাছে গিয়ে এই বজ্র রতি সম্পর্কে জানতে চায়। শঙ্কর তখন জানায় যে এই সাধনা সাধক প্রথমে নিজের শরীরের বিশেষ একটি প্রক্রিয়ার মাধ্যমে তরল পদার্থ শরীরের ভেতরে নেওয়া শেখে। এরপর মন্ত্রের সাহায্যে আরও কিছু কঠিন সাধনা সম্পন্ন করতে হয়। আর অবশেষে সেই সাধনার মাধ্যমে সাধকের ভেতরে এমন একটি শক্তি চলে আসে, সে যে কোনো মানুষের জীবন শক্তি নিজের দিকে টেনে নিতে পারে। আর ঠিক এই কাজটাই বিকটি রাজেশ্বরীর সঙ্গে করতে চেয়েছিল। অনেক সময় যেমন শোনা যায় বিভিন্ন তান্ত্রিক বা বাবারা বা সাধুরা 150 বছর 200 বছর পর্যন্ত বেঁচে আছে, মূলত এই রথির মাধ্যমে বেঁচে থাকে। মানে অন্যের যৌবন নিজের মধ্যে ট্রান্সফার করে, যে জন্য 150 বছর 200 বছর পর তাদেরকে যুবক বলে মনে হয়। বিকটিও এমনটাই করতে চেয়েছিল। এরপর রেখাও তেজাকে জানায় তার মায়ের সৌন্দর্য আর তার মায়ের উপর যে দেবী ভর করত, এই সব কিছু মিলিয়ে বিকটিকে তার প্রতি আকৃষ্ট করেছিল। আর ওই রাতে বিকটি যখন রাজেশ্বরীর সাথে শারীরিক সম্পর্ক করে, ঠিক এরপরই কোনো একটি কারণে বিকটির কালো জাদুতে ব্যাঘাত ঘটে, যে জন্য কোনোভাবেই সে রাজেশ্বরকে স্পর্শ পর্যন্ত করতে পারছিল না। এমনকি ভয়ে সে গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। বিকটিতে ওই দিন বেঁচে গিয়েছিল, কিন্তু ওই কালো জাদু মাঝপথে আটকে যাওয়ার কারণে এর প্রভাবটা পড়ে রাজেশ্বরীর উপর। তারপর রাজেশ্বরী ওই রাতের ঘটনা ভুলে নতুন করে জীবনযাপন করার চেষ্টা করছিল। কিন্তু এরপর থেকে তার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। যেমন বিভিন্ন শব্দ আসছিল, এমন বিকট শব্দ সে সহ্য করতে পারত না, সাথে অদ্ভুত সব ঘটনা। আবার ওই রাতে বিকটির শারীরিক সম্পর্কের কারণে রাজেশ্বরী প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, যে জন্য শুধুমাত্র পেটের বাচ্চার কথা চিন্তা করে রাজেশ্বরী এত কষ্টের পরও বাচ্চার জন্মদান পর্যন্ত নিজেকে বাঁচিয়ে রেখেছে। রেখা আরও বলে ওই সময় কালো জাদুর কারণে তার জন্ম হয়েছিল। এই জন্যই মূলত রেখা আত্মাদেরকে দেখতে পায়। শুধুমাত্র দেখতেই পারে না, ওই আত্মাদের সাথে সে কথাও বলতে পারে। এমনকি কোনো শয়তানকে দেখে সে ভয় পর্যন্ত পায় না। তেজার কথা, তাহলে তুমি অন্ধকারে ভয় পাও, বারবার বাবার কাছে যেতে, এগুলো কেন? রেখা তখন বলে যদি সে এমনটা না করত তাহলে তাকে সবাই সন্দেহ করত, তাই সবার সন্দেহ থেকে বাঁচার জন্যই সে এইসব নাটক করেছে। এরপর রেখা একে একে তেজার ওই প্রশ্নের জবাবগুলো দিতে শুরু করে। রেখা বলে শাইলুর সাথে যে আত্মা ছিল ওই বিষয়টা বাবা নয়, রেখা নিজে ওই উপায়টা বলেছিল, কারণ সে ভালো করে সবকিছুই জানত। আর যদি আসে মৌলবীর মৃত্যুর বিষয়টা, রেখা বলে রেখা যেদিন মৌলবীর কাছে সমস্যার কথা বলতে গিয়েছিল, মৌলবী অন্য ঘরে নিয়ে ট্রিটমেন্টের নামে তার শরীরের বিভিন্ন জায়গায় হাত দিচ্ছিল, যে জন্য রেখা তার উদ্দেশ্যটা বুঝতে পেরেছিল। ওই মুহূর্তে রেখার সাথে তার ধস্তাধস্তিও হয়। আর সেখান থেকে যাওয়ার সময় রেখা তার কিছু চুল নিয়ে গিয়েছিল। আর ওই রাতে রেখা কালো জাদু করে একটি আত্মার দ্বারা ওই মৌলবীকে মেরে ফেলেছিল, কারণ রেখার মতে ওই রকম চরিত্রহীন মানুষের বেঁচে থাকার কোনো অধিকারই নেই।
আর এরপর রেখা সব থেকে শকিং বিষয়টি রিভিল করে। রেখা বলে তাকে জন্ম দেওয়ার সময় তার মা ভালো করে জানতো বিকটি তার জন্য কোনো না কোনো দিন ফিরে আসবে। এই জন্য রেখার মা মারা যাওয়ার পরও আত্মা হয়ে তার আশেপাশে ঘুরে বেরিয়েছে, এমনকি বিকটির থেকে কিভাবে বাঁচতে হবে তার জন্য তাকে তৈরি করেছে। রেখা আরও একটি শকিং বিষয় বলে, রেখার কথা প্রতি পূর্ণিমার রাতে তার রক্ত খেতে হয়। যতক্ষণ সে রক্ত না খাবে ততক্ষণ পর্যন্ত সে মানুষের ফর্মে থাকতে পারবে না, সে শয়তানে পরিণত হবে। এর জন্যই ছোট থেকেই তাকে রক্ত খেতে হয়। ছোটবেলায় সে মুরগির রক্ত খেত। আপনাদের নিশ্চয়ই প্রথম দৃশ্যের কথা মনে আছে, ওই বাচ্চাটা মূলত রেখায় ছিল। কিন্তু এরপর একদিন জঙ্গলের মধ্যে রেখা যখন কোনো পশুর রক্ত খাচ্ছিল, ঠিক তখনই তেজার মা তাকে দেখে ফেলে। আর ভয় পেয়ে বাঁচার জন্য দৌড় দিলে একটি গাড়ির নিচে চাপা পড়ে মারা যায়। এর মাধ্যমে রেখা তেজাকে জানিয়ে দেয় তেজার মা তার জন্য মারা গিয়েছিল। আর এই জন্য মূলত রেখা ওই রাতে তেজার মায়ের আত্মাটাকে দেখতে পেয়েছিল। আর ওই ঘটনার পর থেকেই মূলত সে অন্য পশু বা জীবজন্তুর রক্ত খাওয়া বন্ধ করে নিজের রক্ত নিজে খেতে শুরু করেছে। কিন্তু ওই ঘটনায় তেজার মা মারা যাওয়ায় সেই গিল থেকে আজ পর্যন্ত সে বের হতে পারেনি। তেজা এখন জানতে পারল তার মায়ের মৃত্যুটা কিভাবে হয়েছিল। তবে সত্যিটা জানার পর তেজা রেখাকে ভুল বুঝে রাগ করে সেখান থেকে চলে যায়। তেজা সোজাসুজি শঙ্করের সাথে গিয়ে কথা বলে। শঙ্কর সবকিছু জানার পর তেজাকে যথাসাধ্য বোঝানোর চেষ্টা করে। আর এখানেই তেজা শঙ্করের কাছে জানতে চায়, আপনি যে নারীকে ভালোবাসতেন, যার উপর বশীকরণ করেছিলেন, সে রেখার মা রাজশ্রী ছিল, তাই তো? শঙ্কর তখন স্বীকার করে। মূলত তেজা একদিন রাতের বেলা শঙ্করকে কিছু কালো জাদু করার সরঞ্জাম নিয়ে শ্মশানে যেতে দেখেছিল। আর শঙ্কর সেগুলো রেখে আসার পর রেখা সেখান থেকে ওই জিনিসপত্র নিয়ে যায়। আর এর দ্বারা তেজা বুঝতে পারে রেখা যে কালো জাদুগুলো করছিল এই সব কিছু সরঞ্জাম শঙ্করই জোগাড় করে দিত। কিন্তু এই সব কিছুর পিছনে একটি কারণ ছিল। শঙ্কর জানে রাজেশ্বরী বিয়ে হয়ে যাওয়ার পর শঙ্কর একদম ভেঙে পড়েছিল। রাজেশ্বরী যেহেতু বলেছিল মৃত্যুর আগ পর্যন্ত সে যেন তার সাথে দেখা না করে, তারপর শঙ্কর দূর থেকে রাজেশ্বরীকে দেখত, মানে ভালোবাসার মানুষটাকে দূর থেকে দেখে সে শান্তি পেত। আর এর মধ্যে একদিন শঙ্কর শ্মশানে বিকটিকে কালো জাদু করতে দেখে। শঙ্কর মূলত জানতো না বিকটি ওই কালো জাদুটা রাজস্বীর জন্য করছে। এই জন্য শঙ্কর বিকটির ওই কালো জাদু নষ্ট করতে সেখানে কিছু জিনিসপত্র ওলটপালট করে দিয়েছিল। আর এজন্য মূলত ওই রাতে বিকটি তার বিধি সম্পন্ন করতে পারেনি। শঙ্কর এটা বলে রাজশ্রী তাকে বলেছিল বেঁচে থাকতে সে যেন কখনোই রাজশ্রীর সাথে দেখা না করে। কিন্তু রাজশ্রী মারা যাওয়ার পরও রাজশ্রীর আত্মারূপে এসে তাকে বিভিন্ন কাজে সাহায্য করেছে। আর রাজশ্রীর কথা মতোই শঙ্কর রেখাকে কালো জাদুর এই সকল প্রক্রিয়া শিখিয়েছে, যাতে বিকটির হাত থেকে সে বাঁচতে পারে। এদিকে বিকটি বারবার রেখাকে মারতে ব্যর্থ হচ্ছিল, তাই সে এবার অন্য একটি প্ল্যান করে। সে গ্রামের একটি বাচ্চার উপর কালো জাদু করে তাকে খুন করে। গ্রামের মানুষজন যখন বলাবলি করছিল যে এগুলো কারো কালো জাদুর প্রভাব, তখন বিকটি এই সুযোগটি কাজে লাগায়। বিকটি ওই গ্রামবাসীকে বলে যে এই সব কিছু কুমারের মেয়ে রেখা করছে। গ্রামের লোকজন একসময় তাকে বিশ্বাস করতে শুরু করে। আর কুমার তো নিজের মেয়েকে এমনিতেই শয়তান বলে মনে করত, কারণ সে আগে থেকে জানতো রেখা তার নিজের মেয়ে নয়। তাই বিকটি গ্রামবাসীকে কনভিন্স করে রেখাকে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে। সাথে গ্রামবাসীকে বলে যদি রেখা সত্যি ভালো মানুষ হয়ে থাকে তাহলে সে কাল সকালে আবার ফিরে আসবে, আর যদি সত্যি কোনো খারাপ কাজ করে তাহলে আজ রাতে সে মারা যাবে। এমনকি সে রাতের বেলা সেখানে কাউকে আসতেও নিষেধ করে দেয়। গ্রামের লোকেরা বিকটির কথা বিশ্বাস করে নেয়। আর এরপরে রাতের বেলা বিকটি রেখার কাছে গিয়ে তার আসল পরিকল্পনা প্রকাশ করে। আজ আবার পূর্ণিমার রাত, রেখা যদি রক্তপান না করে তাহলে তার শক্তি হারিয়ে ফেলবে। আর এতক্ষণে রক্ত না খাওয়ার কারণে রেখা তার শক্তি অনেকটাই হারিয়ে ফেলেছে, যে জন্য সে কিছুই করতে পারছিল না। বিকটি ভালো করে জানতো রেখার জন্ম হয়েছিল কালো জাদুর কারণে। আর রেখার মধ্যে একটা অদ্ভুত শক্তিও ছিল, যেটা জন্ম থেকে তার মধ্যে অটোমেটিক তৈরি হয়ে গিয়েছে। তাই সে যদি এখন রেখাকে কালো জাদুর মাধ্যমে মেরে ফেলতে পারে, তার শক্তি সে নিজে নিতে পারে, সে অনেক বড় সাধকে পরিণত হবে। এই জন্য সে তার প্রক্রিয়া শুরু করে। কিন্তু ঠিক তখনই রেখাকে বাঁচাতে তেজা আসে। বিকটিও তেজাকে হাওয়ায় ঝুলিয়ে ফেলে, এমনকি তার হাত পা সবকিছু অবশ করে দেয়, যাতে কোনোভাবেই সে রেখাকে বাঁচাতে না পারে। তবে তেজার চোখ পড়ে পাশে থাকা একটি দেবীর ফটোর দিকে, যেখানে সে জিহ্বায় কামড় দিয়েছিল। তেজাও এই জন্য নিজের জিহ্বায় কামড় দিয়ে মুখের মধ্যে রক্ত নিয়ে রেখার দিকে থুতু ছুঁড়ে। আর সেখানের এক ফোঁটা রেখার মুখের মধ্যে যাওয়া মাত্রই রেখার মধ্যে আবার সেই শক্তি ফিরে আসে। এরপর শুরু হয় দুজনের মধ্যে ভয়ঙ্কর কালো জাদুর যুদ্ধ। বিকটি অনেক শক্তিশালী হওয়ার কারণে রেখা তার সাথে পেরে উঠছিল না। আবার এর মধ্যে বিকটি তেজাকেও সেন্সলেস করে ফেলেছে। ঠিক তখনই সেখানে রাজস্বীর আত্মা আসে। সে তেজার কানে কানে বলে তার জন্য তার মামা শঙ্কর যজ্ঞ করছে, তার কিছুই হবে না। এমনকি শঙ্কর আগে থেকেই এখানে একটি অস্ত্র লুকিয়ে রেখে গিয়েছিল, যে অস্ত্র দিয়ে বিকটিকে মারা যাবে। তাই রাজস্বীর আত্মার কথা মতো তেজা মাটির ভিতর থেকে অস্ত্রটি বের করে বিকটির মুখে আঘাত করে। সাধারণত কোনো তান্ত্রিক যদি মুখে আঘাত পায়
সে মন্ত্রগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। আর এখানে বিকটির দুটি দাঁত ভেঙে যাওয়ার কারণে বিকটি আর মন্ত্রই পাঠ করতে পারছিল না, যে জন্য বিকটি পুরো রেখার বশে চলে যায়। আর এরপরে আমরা দেখতে পাই বেশ কিছু ভয়ানক আত্মা এসে বিকটিকে ঘিরে ফেলেছে। মূলত বিকটি একজন ভয়ানক তান্ত্রিক ছিল। স্বাভাবিকভাবে এই সকল আত্মাগুলোকেও দিয়ে সে কিছু একটা করেছে, এই জন্য ওই আত্মাগুলো শেষ পর্যন্ত তাকে মেরে ফেলে। এর মাধ্যমে রেখা সেখান থেকে বেঁচে যায়। এরপর রেখা আর তেজা জঙ্গলের ভিতর দিয়ে বাড়ি ফিরছিল। ঠিক তখনই রেখা তেজাকে বলে, তেজা যেমনটা মনে করে তার মা তাকে মোটেও ভালোবাসতো না, আসলে এটা সম্পূর্ণ ঠিক না। তেজার মা যদি পৃথিবীতে কাউকে ভালোবাসতো সে ছিল তেজা, কিন্তু তেজার মায়ের নিজের প্রফেশনের কারণে নিজেকে সে ঘৃণা করত, যে জন্য সে তেজার প্রতি ভালোবাসাটা ওইভাবে প্রকাশ করতে পারতো না। তার মানে এই নয় সে তার ছেলেকে ভালোবাসতো না। এমনকি তেজার মার আত্মাটা এখন এখানে আছে, সে সব কিছু দেখছে এবং শুনছে, তবে তেজা দেখতে পাচ্ছে না। এই সব কিছু শোনার পর তেজা খুব ইমোশনাল হয়ে যায়। এখন বিকটির ভয় কেটে গেছে, তবে রেখার সাথে যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলোর সমাধানের জন্য তেজা রেখাকে সেই পণ্ডিতের কাছে নিয়ে যায়। পুরো বিষয়টা খুলে বলার পর সেই রেখাকে জানায় রেখার মধ্যে যে শক্তিটা আছে এটা ঈশ্বরের প্রদত্ত, তাই রেখাকে এটা সঠিক কাজে ব্যবহার করা উচিত। আর যদি আসে রেখা রক্তপানের কথা, যে রক্তপান না করলে সে শয়তানে পরিণত হবে, আর রেখা যেহেতু এখন নিজের রক্ত পান করছে, তাই নিজেকে বাঁচিয়ে রাখতে, নিজেকে ভালো কাজে ব্যবহার করতে নিজের রক্ত খাওয়ার কোনো অন্যায় নেই। পণ্ডিত তার একটা ব্যাখ্যাও দেয়, আর এর মধ্য দিয়ে মূলত মুভি শেষটা হয়। তো সর্বোপরি মুভিটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।